গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে যে একটি মেয়ে লাল স্যুট পরে বিছানায় বসে আছে। হঠাৎ করেই কোনো অদৃশ্য জিনিস তার পরা গয়না এবং গলার হাড় খুলে ফেলে। আর এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটি একজন বৃদ্ধ মহিলার সাহায্যে একটি রাক্ষসকে বিয়ে করেছে। এবার দৃশ্যটি কেটে যায় এবং আমাদের দেখানো হয় যে একই ঘরের তিনজন মেয়ে এবং এই তিনজন মিলে একটি মুরগির দোকান খুলেছে। এই তিনজন দোকানে যায় এবং আজকের জন্য তাদের অর্ডার রেডি করতে শুরু করে। এই দৃশ্যটি কাট হয়ে যাওয়ার পর আমাদের দেখানো হয়েছে যে রেন্টি এবং তার স্বামী বোবোর মেয়ে বাড়িতে আছে। মেয়েটি তার বাবাকে অনুরোধ করে, তুমি কি আমাকে স্কুলে নামিয়ে দেবে, কারণ আজ বাড়ির সব মহিলারা অনেক আগেই দোকানে চলে গেছে। বোবো রাজি হয় এবং এরই মধ্যে তার ভাই বায়ু হাতে একটা মোরগ নিয়ে এখানে আসে। বায়ু কিছুই করত না, সে সারাদিন ঘরে থাকত এবং তার মোরগগুলোকে দিয়ে ঝগড়া করাতো। সে বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে, এটাই কি জীবন? তোমার স্ত্রীর দিকে তাকাও, সে গর্ভবতী হয়ে কাজে যায়, তুমি কি তাকে একটু সাহায্য করতে পারো না? কিন্তু এখানে বায়ু নির্লজ্জভাবে বলে যে আমি যা করছি তা অনেক বড় বিনিয়োগ, একদিন আমরা এতে করে ধনী হয়ে যাব। সবাই নাস্তার টেবিলে জড়ো হয়। সেখানে বোবোর মা রেন্টির উপর খুব রেগে যাচ্ছিলেন, কারণ রেন্টের দায়িত্ব ছিল সবার জন্য নাস্তা তৈরি করা, কিন্তু আজ সে নাস্তা তৈরি না করেই দোকানে চলে গেছে। তাদের তর্কের সময় তারা তিনজনেই বাড়ি ফিরে আসে এবং ভদ্রমহিলা সিটিকে পছন্দ করে তাই কিছু বলেন না, কিন্তু দোকানে অনেক বেশি কাজ করার পরেও সে রেন্টিকে তিরস্কার করে। সে মনে করে যে রেন্টি বাইরে যতই কাজ করুক না কেন, যতই টাকা আয় করুক না কেন, তাকে তার সংসার চালাতে হবে। তবে সিটি যে ঠিক রেন্টির মতোই, সে তাকে কিছু বলেনি। রেন্টি এবং সিটি উভয়ই তার ছেলের স্ত্রী ছিল এবং তৃতীয় মেয়েটি ছিল তার মেয়ে। রেন্টিও খারাপ বোধ করে, কিন্তু সে তার মেজাজ একপাশে রেখে তাদের জন্য নাস্তা তৈরি করতে যায় এবং এখানে সে গীতাকে তার মেয়েকে স্কুলে নামিয়ে দিতে বলে। বৃদ্ধা রেন্টির উপর আবার রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার মেয়েকে স্কুলে নামিয়ে দিতে পারবে না। তখন রেন্টি তাকে উত্তর দেয় যে আসলে আমাকে বোবোকে তার কাজে নামিয়ে দিতে হবে এবং তারপরে আমাকে আমার মুরগির অর্ডার ডেলিভারি করতে যেতে হবে। আমি যদি তাকে স্কুলে নামিয়ে দিতে যেতাম সব কাজ দেরি হয়ে যেত। এরই মধ্যে বোবোও বেরিয়ে আসে। সে তার মাকে অর্থাৎ বৃদ্ধ মহিলাকে কিছু টাকা দেয় এবং তার কিছু সঞ্চয় বায়ুকে দেয় যাতে তার গর্ভবতী স্ত্রীর কোনো সমস্যা না হয়। এখন রেন্টি আর বোবো দুজনেই তাদের কাজে চলে যায়। রেন্টি তাকে বলে যে মা যখন আমার ব্যবসা সম্পর্কে এত ভুল কথা বলে তখন আমার খুব খারাপ লাগে। আমি ঘরের কাজ ছাড়াও অতিরিক্ত কাজ করি। কেন করি? যাতে আমাদের পরিবার ভালোভাবে চলতে পারে। আমি আর তুমি ছাড়া ঘরে আর কেউ কাজ করে না। তবুও মা আমাকে একটুও ভালোবাসে না, প্রশংসা করে না, বরং সে সবসময় মনে করে যে আমি সিটির সাথে অন্যায় করছি। এগুলো বলতে বলতে রেন্টি রেগে গিয়েছিল, কারণ মা যখন তাকে বকাঝাকা করে তখন বোবো তাকে কখনো কিছু বলে না। সে কখনো বলেনি যে তার স্ত্রী ভালো কাজ করে। এখানে বোবো তার কাছে ক্ষমা চায় এবং তাকে তার পরিবারের সাথে মানিয়ে নিতে অনুরোধ করে। রেন্টি বলে যে আমি সব করব, কিন্তু বিনিময়ে অন্তত তোমার আমার পক্ষে দাঁড়ানো উচিত। এভাবে কথা বলতে বলতে তারা সেই বন্দলে পৌঁছে যায় যেখানে বোবো কাজ করত। বোবোকে ছেড়ে দেওয়ার পর রেন্টিকে তার কাজে যেতে হয়েছিল, আর মুরগির মাংস বিক্রির পর সে যখনই বাড়িতে এসে দেখে তার মা কাঁদছেন এবং সিটি তাকে সান্ত্বনা দিচ্ছেন, তখন সে তাদের দুজনকেই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমরা দুজনেই কাঁদছো কেন? এই কথা বলার সাথে সাথে মা তার উপর রেগে যায় এবং সে আবার রেন্টিকে তিরস্কার করতে শুরু করল। সে অযথা উল্টাপাল্টো কথা বলল। তারপর সে গিয়ে তাদের জানালো যে তার মেয়ের দুর্ঘটনা ঘটেছে। এই কথা শুনে রেন্টি খুব ভয় পেয়ে গেল এবং সে হাসপাতালে ছুটে এলো। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে সে গীতার সাথে দেখা করল। সে তার কাছে ক্ষমা চেয়ে বলল যে সব তার দোষ। আসলে আমি নিনাকে স্কুল থেকে আনতে ভুলে গেছি। দেরি করার কারণে যখন সে নিজেই বাড়ি ফিরতে শুরু করে তখন গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটে। এই সব শুনে রেন্টি আরও ভেঙে পড়ে। সে ডাক্তারের কাছে যায় এবং তাকে নিনার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। ডাক্তার বলেন যে নিনার অবস্থা খুব খারাপ। রেন্টি তার সামনে কাঁদতে শুরু করে এবং তাকে অনুরোধ করে, দয়া করে আমার মেয়েকে সুস্থ করে তুলুন। এর জন্য যত টাকাই লাগুক বা যে কোনো অস্ত্রোপচারই হোক না কেন, যে কোনো মূল্যে আমি ব্যবস্থা করব। ডাক্তাররা তাকে সান্ত্বনা দেন এবং প্রার্থনা করতে বলেন। এখন বেচারা হাসপাতালে একা বসেছিল। সে এতটাই অসহায় ছিল যে তাকে দেখে ওটারি নামের এক বৃদ্ধা তার কাছে এসেছিল। সে রেন্টিকে কিছু খেতে দেয় এবং বলে যে আমি জানি তুমি তোমার মেয়ের জন্য চিন্তিত, তাই তুমি সকাল থেকে কিছু খাওনি। রেন্টি অবাক হয়, সে এই মহিলাকে তার মেয়ের কথা বলেনি, কিন্তু সে কিভাবে জানে? যাই হোক, সে তাকে কিছু বলে না। এখন ওটারি নামের এই বৃদ্ধা মহিলা তাকে একটি কাগজ দিয়ে চলে যায় এবং বলে যদি তোমার মেয়ের এখানে চিকিৎসা করা না যায়
তবে তুমি চিকিৎসার অন্যান্য উপায়ও ভাবতে পারে। এই বলে সে সেখান থেকে চলে যায়। রেন্টিকেও বলা হয় যে তার মেয়েকে বাঁচাতে হলে একটি খুব বড় মস্তিষ্কের অস্ত্রোপচার করতে হবে, যার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। রেন্টির যে সঞ্চয় ছিল তা মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য যথেষ্ট ছিল না। সে তার গাড়িটিও বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু টাকার ব্যবস্থা এখনও সম্পূর্ণ হয়নি। তাই সে বাড়ি গিয়ে সকলকে তাদের বাড়ি বিক্রি করার জন্য অনুরোধ করে, কিন্তু মা এবং বায়ু তা করতে অস্বীকৃতি জানান। মা বরং রেন্টিকে বকাঝকা শুরু করেন এবং সব কিছুর জন্যে তিনি তাকেই দায়ী করছিলেন। সে বলে যে তুমি তোমার মেয়ের কোনো খেয়াল রাখোনি, শুধু ব্যবসার ওপর মনোযোগ দিয়েছ। রেন্টির পরিবারের কেউ তার মেয়ের জন্য কিছু করতে প্রস্তুত ছিল না। রেন্টি তার স্বামীর সাথে যোগাযোগ করতে পারেনি, কারণ তার চাকরি সমুদ্রের মাঝখানে একটি জাহাজে ছিল। এমনকি বায়ু রেন্টির স্বামীর সঞ্চয় তাকে দিতেও অস্বীকৃতি জানায় এবং বলে যে এটি তার স্ত্রীর জন্য ব্যবহার করা হবে। যখন রেন্টি কোনো সমাধান খুঁজে পায় না, তখন সে হাসপাতালের সেই মহিলার কথা মনে করে যে তাকে সেই কাগজটি দিয়েছিল। রুমে এসে সে দ্রুত কাগজটি বের করে সেই বৃদ্ধা মহিলার সাথে যোগাযোগ করে। এই মহিলা টাকা দিয়ে রেন্টিকে সাহায্য করার কথা ছিল না। এই মহিলা আসলে একজন ডাইনি ছিলেন, যিনি রেন্টিকে গৌরী নামক একটি পূজার অংশ হতে বলেন। তিনি বলেন যে এই পূজায় আপনার বিয়ে হবে রাক্ষসের সাথে, এবং একবার রাক্ষসের সাথে আপনার বিয়ে হয়ে গেলে মনে করবেন যে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে, আপনার মেয়েও ঠিক হয়ে যাবে। রেন্টি ভয় পেয়ে গেল এবং সেও অনুভব করল যে এটি আসলে ঠিক কাজ নয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় না থাকায় সে সেই পূজায় রাজি হয়ে গেল। এই পুজোটি করার জন্য প্রথমে ডাইনি অনেক প্রস্তুতি নেয়। সে নিজের হাতে রেন্টিকে স্নান করায় এবং তার গায়ে কিছু মন্ত্র পড়ে ফু দেয়। তারপর সে রেন্টির মুখে কাঁচা মুরগির কলিজা রেখে তাকে সুন্দর করে সাজায়। এই সব করার পর সে তাকে একটি সুন্দর সাজানো ঘরে নিয়ে যায়, যেখানে পুরো মেঝে মোগরা ফুল দিয়ে ঢাকা ছিল। ডাইনি রেন্টিকে বলে যে এখন তুমি তোমার পুরো শরীর রাক্ষসকে দাও, তাহলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার মেয়েও ঠিক হয়ে যাবে। তখন সে রাক্ষসের কোণে হয়ে গিয়েছিল এবং তার বিবাহ হয়ে গিয়েছিল রাক্ষসের সাথে। এই সময় সিনেমাটি যেখান থেকে শুরু হয়েছিল সেই একই দৃশ্য দেখানো হয়েছে। কিছু অদৃশ্য জিনিস রেন্টির পোশাক এবং গয়না খুলে ফেলে এবং তারপর তার শরীরের নিয়ন্ত্রণ নেয়। বাইরে দাঁড়িয়ে থাকা ডাইনিটি এই সব দেখছিল এবং খুব খুশি হয়েছিল। এই সব শেষ হওয়ার সাথে সাথে ডাইনি রেন্টির কাছে আসে এবং তাকে কিছু জিনিস দেয় এবং বলে যে আজ থেকে তোমাকে প্রতি সপ্তাহে এই রাক্ষসকে মুরগির কলিজা দিতে হবে। আজ ডাইনি নিজেই রেন্টির জন্য এই কাজটি করেছিল, কিন্তু আজ থেকে রেন্টিকে এটা নিজেই করতে হবে। এখন আমাদের পরের দিন বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে বায়ু খুব বিরক্ত ছিল কারণ তার একটি মোড়ক হারিয়ে গেছে। এদিকে বায়ুর মা তাকে ফোন করে বলে যে আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমার মিনার সাথে দেখা করতে হবে। কিন্তু বায়ু এই সময় মেজাজে ছিল না এবং সিটিও ইতিমধ্যে রেগে গিয়েছিল, কারণ রেন্টির অনুপস্থিতির কারণে তাকে ঘরের সমস্ত কাজ করতে হয়েছিল। এই কথোপকথনের সময় হঠাৎ একটি গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে। নিনা সেখান থেকে বেরিয়ে আসে এবং খুশি মনে তার দাদির কাছে আসে। দাদি নিনাকে দেখে সে খুব খুশি হলো যে সে আগের মতোই পুরোপুরি সুস্থ। একই সাথে সেটি অবাক হলো একদিনে নিনার সুস্থ হয়ে ওঠাটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। সে ভাবতে শুরু করে যে রেন্টি এমন কি করেছে যেটার কারণে তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। সে বায়ুকে এই কথা বলে, কিন্তু বায়ু তাকে খুব বেশি চিন্তা করতে মানা করে এবং কৃতজ্ঞ থাকতে বলে যে বায়ুটি বিক্রি হওয়া থেকে রক্ষা পেয়েছে এবং আমাদের কোনো টাকা দিতে হয়নি। সিটি তাকে আরও বলে যে আমার মনে হয় রেন্টি কালো জাদু করেছে, কিন্তু বায়ু এখনও তার কথা অপেক্ষা করে। কিন্তু সিটি রেন্টিকে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে রেন্টির ওপর নজর রাখতে শুরু করে এবং একদিন সে দেখতে পায় যে রেন্টি ঘরে সব অদ্ভুত কাজ করছে। জানালা এবং দরজা বন্ধ করে সে সোফায় বসেছিল। সে রেন্টিকে জিজ্ঞাসা করে কেন সে এত অন্ধকার করে রেখেছে। এরই মধ্যে ডোরবেল বেজে ওঠে এবং যখন সে দরজা খুলতে যায় তখন রেন্টি এবং তার মেয়েকে দরজার সামনেও দেখতে পায়। এটা দেখে সিটি ভয় পেয়ে যায়। যখন সে পিছনে ফিরে তাকায় তখন প্রথম রেন্টি তাকে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি দিয়ে চলে যায়। সিটি অবাক হয়। এই দুজনকে সেখানে রেখে সে তাদের পিছনে পিছনে অন্য রেন্টিকে দেখতে যায়, কিন্তু এখন সেখানে কেউ ছিল না। এই সব দেখে সে ভীত হয়ে পড়ে। এই কারণেই সে গীতার সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে যে সে একই সাথে রেন্টিকে বাড়ির দুই জায়গায় দেখেছে। সিটি এমনকি গীতাকে বলে যে নিনা হাসপাতাল থেকে ফিরে আসার পর থেকে রেন্টি খুব অদ্ভুত আচরণ করছে। গীতা তার কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। তার মনে হয়েছিল যে সিটি আগে যেমন রেন্টি সম্পর্কে বাজে কথা বলতো, সে এখনও একই কাজ করছে। ইতিমধ্যে তারা দেখতে পায় যে রেন্টি স্নান করতে গেছে এবং সিটি গীতাকে বলে রেন্টিকে এর আগে রাতে গোসল করতে দেখেছে কিনা।
গীতা তাকে রেন্টিকে একা রেখে তার ঘরে আসতে বলে। প্রায় 1 ঘন্টা পর যখন বায়ু বাড়ি ফিরে আসে, সে সিতিকে নুডলস বানাতে বলে। সিতি উঠে রান্নাঘরে যায়, সেখানে একটি ব্যাঙ দেখে তার খুব অদ্ভুত লাগে। ব্যাঙটি এসে তার প্যানের ভিতরে পড়ে যায় এবং এটি বের করার জন্য সে কাঁটা চামচ দিয়ে পিটিয়ে মেরে ফেলে। যখন সেটি বাইরে ফেলে দিতে যায়, তখন সে দেখে যে রেন্টি এখনও ওয়াশরুমে আছে। ওয়াশরুম থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে, যেন রেন্টি ওয়াশরুমের ভিতরে কারো সাথে খেলছে। দরজার ছিদ্র দিয়ে যখন সে ওয়াশরুমের ভিতরে তাকায়, তখন রেন্টি সত্যিই অদ্ভুত কাজ করছিল। একই ছিদ্র দিয়ে সে রেন্টির একটি ভিডিও তৈরি করে এবং তার সকল পরিচিতদের কাছে পাঠায়। এই বিষয়টি না জেনে যখন রেন্টি সকালে বাজারে যায়, তখন সবাই তাকে নিয়ে হাসে এবং তাকে নিয়ে মজা করে। রেন্টি খুব রেগে যায় এবং যে ছুরি দিয়ে সে মুরগি রান্না করে, সেই ছুরিটি ধরে সিতির দিকে এগিয়ে যায় তাকে হত্যা করার জন্য। এখানে সিতি ভয়ে স্বীকার করে যে সেই তার ভিডিওটি করেছিল, কিন্তু তারপরেও সে দুঃখ প্রকাশ না করে বরং বলে যে গত বেশ কয়েকদিন ধরে তোমার কাজগুলি খুবই খারাপ। আমি তোমার সত্যটা সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম। সবাই তোমাকে ভদ্র মনে করে, কিন্তু তুমি ভেতর থেকে কেমন আর তুমি কি করো সব আমি জানি। এই কথা শুনে রেন্টি আরও রেগে যায়। তার চোখ রাক্ষসের চোখে পরিণত হয় এবং সে সিতিকে শ্বাসরোধ করতে উদ্যত হয়। ঠিক তখনই গীতা এসে তাকে থামায়। যাই হোক, রাত হয়ে গেছে এবং আমরা বাড়িতে সবাইকে দেখতে পাই। বায়ু আজ রাতেও দেরি করে বাড়িতে আসে এবং সিতিকে নুডলস বানাতে পাঠায়। সিতি রান্নাঘরে গিয়ে দেখে যে নিজে নিজেই নুডলস তৈরি হয়ে গেছে। কে নুডলস বানিয়েছে ভেবে অবাক হয়ে যায়। যখন সে পিছন ফিরে তাকায়, রেন্টি তার পিছনে অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে আছে, একটা ভয়ঙ্কর হাসি দিচ্ছে। সিতি তাকে দেখে ভয় পায়। এবার রেন্টি তাকে একপাশে ঠেলে দেয় এবং একই ফুটন্ত পানিতে হাত ঢুকিয়ে সেখান থেকে একটা ব্যাঙ বের করে সিতির চোখের সামনে কাঁচা চিবিয়ে খায়। এটা দেখে সিতি খুব ভয় পায় এবং দ্রুত তার ভাইকে জাগিয়ে তুলতে যায়। কিন্তু সে দেখতে পায় যে বিছানায় শুয়ে আছে সেই ব্যক্তি তার ভাই ছিল না, বরং সেটাও রেন্টি নিজেই ছিল, যে হঠাৎ করে তাকে আক্রমণ করে, তাকে নিচে ফেলে দেয় এবং শ্বাস রোধ করে হত্যা করে। এরপর সে তার হাত দিয়ে তার পেট ছিঁড়ে ফেলে, তার কলিজা বের করে খায় এবং তারপর তাকে এভাবে ফেলে এখান থেকে চলে যায়। আসল বায়ু সকালে বাড়ি ফিরে আসে। গীতা তাকে বলে সিটিকে তার ঘর থেকে ডেকে দিতে, আমাদের বাজারে যেতে হবে। বায়ু যখন ঘরে যায়, সিটি ঘরে ছিল না। সে তার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং সারা বাড়িতে তাকে খুঁজতে থাকে। যখন সে তাকে খুঁজে পায় না, তখন মা তাকে বলে যে কে জানে, সিটি হয়তো তার বাবা মায়ের বাড়িতেই চলে গেছে রেন্টির সাথে ঝগড়ার পর। এখনও সিটিকে খুঁজে পাওয়া যায়নি। মা মনে করেন এর জন্য রেন্টিই দোষী এবং তিনি রেন্টিকে তিরস্কার করতে শুরু করেন। তারপর গীতা রেন্টিকে সমর্থন করে এবং বলে যে রেন্টি এমন কিছু করেনি। আগে সিটি তার অশ্লীল ভিডিও তৈরি করে ভাইরাল করেছে। যখন বায়ু সিটিকে খুঁজতে বের হয়, তখন সে দেখে যে আজ তার অনেক মোরগও কমে গেছে, আর এটা দেখে সে অনেক বিরক্ত হয়। এখন পরের রাতে আমাদের দেখানো হয় যে রেন্টি আবার স্নান করতে যায়। এলোমেলো চুল আর লাল চোখ নিয়ে সে তার মেয়েকে ভয়ঙ্করভাবে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে গোসল করবে? এটা দেখে তার মেয়ে খুব ভয় পেয়ে যায় এবং গীতাকে জিজ্ঞাসা করে, আমি কি আজ তোমার ঘরে ঘুমাতে পারি? এরপর সে মাকে ছেড়ে চলে যায় এবং পরের দিন সকালে প্রথমবারের মতো আমরা রেন্টিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখি। সকালে রেন্টি তার বাড়ির পিছনের উঠোনে যায় এবং সেখানে সিটির মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে ডাইনির কারণেই এইসব ঘটছে। ভয় পেয়ে সে ডাইনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তার সাথে আসলে কি হচ্ছে। ডাইনি তাকে খুব শান্তভাবে বলে যে রাক্ষসটি এখন তার শরীরে বাস করতে শুরু করেছে, কারণ সে তাকে বিয়ে করেছে। আর এখন যেহেতু তুমি তার বধূ, তাই কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে বা তোমাকে খারাপ কথা বলে, রাক্ষস তাকে মেরে ফেলবে। এই কথা শুনে রেন্টি শকড হয়ে যায় এবং ডাইনিকে বলে যে এখন আমি আর এটা সহ্য করতে পারছি না, আমি আমার পরিবারে আর কোনো সমস্যা দেখতে চাই না। এই কথা শুনে ডাইনি বলে, তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু তুমি এখন চিরকাল রাক্ষসের বধূই থাকবে। রেন্টি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। পরের দৃশ্যে আমরা বায়ুকে দেখতে পাই, যে কিনা মোরগের লড়াই চালিয়ে যাচ্ছিল। তখন সে হঠাৎ সিটিকে রক্তাক্ত অবস্থায় মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সবকিছু ছেড়ে সিটিকে দেখার জন্য তার পিছনে পিছনে যায়, কিন্তু কেউ সেখানে ছিল না। যখন সে ফিরে আসে, তখন সে জানতে পারে যে সে খেলায় হেরে গেছে এবং সে তার মোরগটিকে আর বাড়িতে নিয়ে যেতে পারবে না। এই প্রথমবার সে হেরে যাওয়ার জন্য দুঃখিত হয়নি, কারণ তার খুব মন খারাপ ছিল। যখন সে বাড়িতে ফিরে আসে, তখন সে তার চারপাশে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সেই অদ্ভুত জিনিসটি তাকে একটা গর্তে নিয়ে গেল, যেখানে সে তার স্ত্রী সিটির মৃতদেহ দেখতে পেল। এটা দেখে সে ভেঙে পড়ল।
বাসায় আসার সাথে সাথে সে রেন্টির গলা চেপে ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করতে লাগলো, কেন তুমি সিটিকে কেন মেরেছ? সে তোমার কি ক্ষতি করেছে? সে ভেঙে পড়েছিল। রেন্টি তাকে বলে যে আমি এই সব করিনি। তাই সে তাকে শর্ট দেখিয়ে বলে যে আমি জানি তুমি এটা করেছো। এখন মা, যিনি তার বাড়ির সম্মানের জন্য সবচেয়ে বেশি যত্নবান ছিলেন, তিনি ভাইদের বোঝাচ্ছেন, দেখো, এটা বাড়ির বাইরে প্রকাশ করা উচিত নয়। যদি কেউ জানতে পারে যে আমাদের বাড়ির মহিলারা খুনি, তাহলে মানুষ অনেক কথা বলবে। তোমার স্ত্রীকে চুপচাপ কবর দেওয়াই ভালো। বায়ু তার মায়ের কথা মেনে চলে এবং একই কাজ করে, কাউকে না বলে তার স্ত্রীকে কবর দেয়। যখন সে এটা করছিল তখন সে দেখতে পেল যে রেন্টি তার ঘরের দিকে যাচ্ছে। সে দ্রুত তার পিছনে পিছনে যায় এবং রেন্টি হঠাৎ তাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে। বায়ু অনেক দূরে পড়ে যায়। এরপর সে রেন্টিকে স্পর্শ না করেই তার দুটো চোখ বের করে ফেলে দেয় এবং তারপর তাকে এমন জায়গায় ফেলে যে ওপর থেকে জিনিসপত্র এবং শাটার ভেঙে তার ওপর পড়তে থাকে এবং সে সেখানেই মারা যায়। ঘরের ভেতরে রেন্টির চিৎকারে গীতা জেগে উঠল, কারণ রেন্টি এখন জ্ঞান ফিরে পেয়েছে এবং এই সময় সে বায়ুর মৃতদেহের কাছে দাঁড়িয়েছিল। এই সব দেখে গীতা খুব ভয় পেয়ে যায়। রেন্টিকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায় এবং তাকে ঘরে আটকে রাখে। এরপর তাকে জিজ্ঞাসা করে যে তুমি বায়ুকে কিভাবে হত্যা করেছ। সে তাকে অভদ্র ভাষায় কথা বলতে শুরু করে, কারণ রেন্টি তাকে কিছুই বলছিল না। তাই সে গীতাকে বলে যে আমি তোমাকে বাড়িতে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমাকে রাগিয়ে তুলো না। এখন রেন্টির অবস্থাও আপনা আপনি খারাপ হতে শুরু করে। যখন গীতা কিছুই বুঝতে পারছিল না, তখন সে তার মাকে কিছু জিজ্ঞাসা না করে তার প্রতিবেশী মিস্টার হজকে ফোন করে, কারণ তার মা বাড়ির নিরাপত্তার চেয়ে তার বাড়ির সম্মানের কথা বেশি চিন্তা করত। মিস্টার হজ এসে রেন্টিকে দেখেন এবং বুঝতে পারেন যে কোনো রাক্ষস বা প্রেতাত্মা রেন্টির শরীর দখল করেছে। মিস্টার হজ এখানে একটি পূজার অনুষ্ঠান শুরু করেন, যাতে জানতে পারেন কি আসলে রেন্টির শরীর দখল করেছে। কিন্তু রেন্টি তার হাতে ধরা কাঁচটি ভেঙে ফেলে। এখন এখানে সবাই জানতে পারে যে আসলে রেন্টির ভেতরে একটা ভূত বা রাক্ষস আছে। মিস্টার হজ ভয়ে সেখান থেকে চলে যেতে শুরু করেন এবং যাওয়ার আগে গীতাকে বলেন যে তুমি যদি প্রার্থনা করো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই রেন্টি এখানে এসে তার কানে ফিসফিসিয়ে বলতে শুরু করে, বেঁচে থাকতে হলে তোমাকে এই সব থেকে দূরে থাকতে হবে। পরের দিন সকালে দেখানো হয় যে রেন্টির স্বামী বোবো বাড়িতে এসেছে। গীতা এবং তার মা তাকে পুরো ঘটনাটি বলেন, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়। তারা তাকে বলে যে তুমি তোমার ঘরের দরজা খুলবে না, যেখানে রেন্টি এই মুহূর্তে আছে। সে দরজা খোলে না, কিন্তু দরজায় ধাক্কা দেয় এবং সে একজন ভয়ঙ্কর লোকের কণ্ঠস্বর শুনতে পায় এবং বলে যে তুমি এই ঘরে ঢুকতে পারবে না। এই কণ্ঠস্বর শুনে তার অদ্ভুত অনুভূতি হলো। সে দেখতে চাইল যে ভেতরে আসলে কে আছে। সে রেন্টিকে অদ্ভুত অবস্থায় দেখতে পেল এবং হঠাৎ তার চোখের সামনে একটি রাক্ষসের চোখ দেখা দিল, যার কারণে সেই সেখানে ভয়ে বসে পড়ল। এখন বোবো গীতার কথা বিশ্বাস করতে শুরু করল এবং তাই সে গীতার সাথে এই সমস্ত কিছুর সমাধান খুঁজতে বেরিয়ে যায়। বাড়িতে মা রেন্টিকে খাবার দেওয়ার জন্য নিনাকে খাবার দিয়ে পাঠায়। আর নিনা যখন এই খাবার নিয়ে রেন্টির কাছে যায়, তখন রেন্টিকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার দাঁত হলুদ হয়ে গিয়েছিল, চোখ সাদা হয়ে গিয়েছিল। সে নিনাকে অদ্ভুতভাবে তার বাঁধন খুলে দিতে বলে। তার মাকে এমন অবস্থায় দেখে নিনা কাঁদতে শুরু করে। এখানে গীতা বোবোকে বলছিল যে সেদিন হাসপাতালে রেন্টি এক অদ্ভুত মহিলার সাথে দেখা করেছিল, কিন্তু হাসপাতালে এমন অনেক লোক আসে, এখন তার সেই মহিলাকে কোথায় পাবে? অন্যদিকে বাড়িতে দেখানো হয়েছে যে রেন্টির ভিতরে রাক্ষস নিনাকে হুমকি দেয় যে আজ তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। সে গিয়ে তার দাদিকে এই কথা বলে এবং দাদি বোবোকে ফোন করে সব বলে এবং তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে, কারণ সে এখন ভয়ে চিন্তিত হয়ে পড়েছে। সে জানত না যে এই সময় রেন্টি তার পিছনে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা কেবল এই বৃদ্ধ মহিলার চিৎকার শুনতে পাই। যখন নিনা এখানে আসে, তখন আমাদের দেখানো হয় যে বৃদ্ধ মহিলাটা মারা গিয়েছে এবং রেন্টিকে তার পিছনে দেখানো হয়, যা প্রমাণ করে যে রেন্টির ভিতরের রাক্ষস তাদেরকেও মেরে ফেলেছে। যখন বোবো এবং গীতা বাড়িতে আসে, তখন নিনা তৎক্ষণাৎ তাদের কাছে আসে। সে ভয় পেয়ে যায়, কারণ কিছু বলার আগেই রেন্টি এখানে আসে। রেন্টির ভয়ে নিনা এখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। এরপর রেন্টি বোবোকে আক্রমণ করে। সে তার পেটে বারবার একটা বড় কাঁচি দিয়ে ছুরিকাঘাত করে এবং তাকে বলে যে এখন তুমি আর রেন্টির স্বামী নও। এই কাজ করার পর সে গীতাকে হত্যা করার জন্য তার কাছে আসছিল। কিন্তু এটি দেখে নিনা কাঁদতে শুরু করে, কারণ এখন তার বাবাও তার সাথে ছিল না।
রেন্টি তার কান্নার শব্দ শুনে তাকে দেখতে পায় এবং রেন্টি তৎক্ষণাৎ তার সামনে চলে আসে। তাকে হত্যা করার আগে নিনা বলতে শুরু করে, মা, দয়া করে সুস্থ হয়ে উঠুন, দয়া করে এই রাক্ষসটিকে রেন্টির শরীর সম্পূর্ণরূপে দখল করে নিতে দেবেন না। হঠাৎ মা ডাক শুনে রেন্টির ভিতরের আত্মা জেগে ওঠে এবং হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। তখন সে দেখতে পায় যে সে ইতিমধ্যেই সবাইকে মেরে ফেলেছে এবং এখন সে গীতাকেও মেরে ফেলতে চলেছে। এটা দেখে সে গীতাকে বলে যে তোমাদের সবাই এখান থেকে পালিয়ে যাও, আমি যে কোনো সময় আগের মতো হয়ে যেতে পারি, তুমি নিনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আমি তোমাদের দুজনকে মারতে চাই না, আমি কাউকে মারতে চাই না। সে তাদের দুজনের কাছে ক্ষমা চায়, যদিও গীতা তাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু সে তাকে কসম করিয়ে নিনাকে সহ তাকে এখান থেকে বিদায় করে দেয়। এরপর সে নিজেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, আর এভাবেই রেন্টি এবং তার রাক্ষসের গল্প শেষ হয়। কিন্তু সিনেমার শেষ দৃশ্যে আমরা গীতা এবং নিনাকে দেখতে পাই, যারা এই গ্রাম থেকে অনেক দূরে অন্য গ্রামে পালিয়ে গিয়েছে এবং তারা আরেকটি বাড়িও নিয়েছিল। তারা ভেবেছিল যে এখন তারা এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তারপর গীতা যখন আলমারি খুলল তখন আলমারির ভিতরে সেই একই বিবাহের পোশাক দেখানো হয়েছে যেটা রেন্টি সিনেমার শুরুতে রাক্ষসের বধূ হওয়ার জন্য পরেছিল। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঝামেলা এখনও শেষ হয়নি এবং এর সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।